সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোন যারা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকে, স্পেশালিজেটিভ চাকরি প্রার্থীরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে কিংবা বিভিন্ন ইউটিউব ভিডিওগুলোর কমেন্ট বক্সে সবাই একটাই কমেন্ট করছে যে স্পেশালিজেটিভ চাকরি বিষয়ে আপডেট বা স্পেশালিজেটিভ চাকরিটা কবে হবে সে বিষয়ে কোনো তথ্য আছে কি না সেটা শেয়ার করার জন্য। স্পেশালিজেটের চাকরি মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা অনুযায়ী ডিসেম্বর 2022-এর ভিতর কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কমপ্লিট হয়নি। স্পেশালিজেটের চাকরি বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের কথা অনুযায়ী অক্টোবর ভিতর কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কমপ্লিট হয়নি। অনেকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে বা বিভিন্ন প্ল্যাটফর্মে জানাচ্ছে যে 22 নভেম্বর 23 নভেম্বর নভেম্বর মাসে দিয়ে দেবে। অনেক ইউটিউব চ্যানেলে বলছে জানুয়ারি বা ডিসেম্বর মাসে দিয়ে দেবে। আমরা বলবো, আমরা যতটুকু জানতে পেরেছি আমরা বলবো সব কিছুই ভুয়া, সব কিছুই মিথ্যা তথ্য। স্পেশালিজেড চাকরি বিষয়ে কোনো আপডেট কারোর কাছে নেই। এই চাকরি 2024-এ হচ্ছে না। তিক্ত হলেও সত্য কথা, অনেকের কথাটা খারাপ লাগতে পারে, অনেকের বিভিন্নভাবে কমেন্ট করতেও পারো যে আমার ভুল বলছি, হবে এবছর। বিশ্বাস আশা রাখতেই পারো, কিন্তু অন্ধবিশ্বাস রাখাটাও কিন্তু একেবারে উচিত নয়। কারণ মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী, মাননীয় মন্ত্রী যেটা বলেছে ডিসেম্বর 2022-এ শেষ হয়ে যাওয়ার কথা, সেই মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী সেটা 22 ডিসেম্বর মাসে কমপ্লিট হয়নি। মাননীয় মন্ত্রী যেটা বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে বলেছে যে 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেই 2 মাস পেরিয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি। তাহলে তোমরা কিসের উপর বিশ্বাস করছো বা কিসের উপর এত পরিমাণ বিশ্বাস রাখছো যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে? 2024-এ তো হচ্ছে না। এখন কোশ্চেন জাগতে পারে তোমাদের মাঝে যে কবে হতে পারে, কবে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে পারে। যে তোর বোঝা যাচ্ছে বর্তমান সিনারিওতে এডিসি নির্বাচন ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা, এডিসি নির্বাচন ডিসেম্বর হচ্ছে না, সেটা একটু পিছোচ্ছে। গভর্নমেন্ট থেকে বিভিন্ন অবজেকশন আছে যে ডিসেম্বরে কমপ্লিট করা যাবে না। হাইকোর্টও থেকে অর্ডার দিয়েছিল ডিসেম্বরে কমপ্লিট করে নেওয়ার কথা। নির্বাচন কমিশন থেকে হাইকোর্টে জানানো হয়েছে ডিসেম্বরে কমপ্লিট হবে না, হয়তো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি উইকের ভিতরে আমাদের এডিসি যে নির্বাচনটা ভিলেজ কমিটি সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা যতটুকু আশা করতে পারছি তোমাদের এডিসি নির্বাচনের পূর্বে স্পেশালিজেটের চাকরি অ্যাটলিস্ট হচ্ছে না, হওয়ার কোনো চান্স নেই, 1%ও চান্স নেই। এরপরেও যদি মাননীয় মন্ত্রিসভা যদি চাই আজকেই চাকরির মেরিট লিস্ট দিয়ে দিতে পারে, যদি চাই কালকেই চাকরির মেরিট লিস্ট দিয়ে দিতে পারে, কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত নেই। বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, প্রতি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরপরই কোনো না কোনোভাবে মন্ত্রিসভা বসে, অনেক সময় সপ্তাহ পরপরই মন্ত্রিসভা বসে। এখন পর্যন্ত কোনো মন্ত্রিসভার বৈঠকে স্পেশালিজেটেড চাকরি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে আমরা কীভাবে আশা করি স্পেশালিজেটেড চাকরি আপকামিংয়ে দিয়ে দিবে? কোনো একটা চাকরির প্রসেস কমপ্লিট হয়ে গেলে সেটা কবে দেবে, কবে চাকরির অফার দেবে, কবে মেরিট লিস্ট দেবে, সেটা সম্পূর্ণই নির্ভর করছে আমাদের ত্রিপুরা রাজ্যের যে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভার উপরে। কারণ মন্ত্রিসভাই ডিসিশন নেবে কবে দেবে। জিআইবিটি চাকরির ক্ষেত্রেও দেখেছি, টিপিসি বা অন্যান্য চাকরির ক্ষেত্রেও দেখেছি আমরা, মন্ত্রিসভার উপর ডিপেন্ড করে চাকরিটার রেজাল্টটা কবে দেবে বা পাবলিশ করা হবে। বর্তমান সময়ে স্পেশালিজেটিভ নিয়ে কারোরই এত মাথা ব্যথা বা কারোরই এত কোনো তুজ্জুক নেই, কারণ হিউজ নাম্বার ভ্যাকেন্সি, 6000 প্লাস ভ্যাকেন্সি আছে। এখানে সবাইকে একসাথে চাকরি দিলে ফিনান্সিয়াল অনেকটা বার্ডেন পড়বে। এই ফিনান্সিয়াল বার্ডেনটা উঠে আসা কোনোভাবেই সম্ভব না। বর্তমান সময়ে যে কর্মচারী আছে, কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টে তো 5% দিয়ে পেয়ে গেছে। বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থাগুলি আছে, TSACL থেকে শুরু করে বিভিন্ন জুট মিল, তারপরে পূর্বাশা, বিভিন্ন আন্ডারটেকিং যে অর্গানাইজেশনগুলি আছে, ব্যাঙ্কগুলো, সবাই কিন্তু সেই 5% দিয়ে পায়নি। কারণ আর্থিক অবস্থা সেইভাবে হয়ে উঠতে পারেনি যে সবাইকে 5% দিয়ে দেওয়া সম্ভব হবে। তাহলে দিয়ে তো বকেয়া প্রচুর, তারপর 5%ও দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ আর্থিক টানাটানি আছে। এর মধ্যে জিআইবিটি গ্রুপ ডির মাধ্যমে ডিসেম্বর জানুয়ারির দিকে সবাইকে চাকরির অফার দেওয়ার সম্ভাবনা প্রবল। এতদিনে জিআইবিটি গ্রুপ সি রেজাল্ট দেওয়ার 1 মাসের ভিতরে চাকরির অফার দেওয়া শুরু করে দিয়েছিল। সবচেয়ে প্রথম মাননীয় মন্ত্রী আমাদের রতনলাল নাথ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফার দেওয়া শুরু করেছিল জিআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে 1 মাসের ভিতরে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখছি রেজাল্ট দেওয়া হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, 1 মাস 2 মাস চলে যাচ্ছে, এখনও অফার দেওয়ার বিলি বন্টন শুরু হয়নি। কারণ সবটাই ফিনান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক একটা অনটন, একটু সময় লাগবে। হয়তো জানুয়ারির দিকে জিআরবিটি গ্রুপ ডির সমস্ত চাকরির অফার বন্টন বা বিলি শেষ হয়ে যাবে।
অর্থাৎ এখানে 2,500 ক্যান্ডিডেট না চাকরি পাক, 2,000 মতো ক্যান্ডিডেট চাকরি পাবে, তাদের স্যালারি একটা বার্ডেন আছে, স্যালারি একটা জোগাড় বা স্যালারি একটা ব্যবস্থা করার বার্ডেন আছে। তাহলে এই পরিস্থিতিতে আর নতুন করে এই ফিনান্সিয়ালের চাকরি দেওয়া হবে বলে আমাদের মনে হচ্ছে না। একমাত্র পুলিশ কনস্টেবল যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের চাকরিটাও তো হয়ে যেতে পারে। এখানে একটা কিন্তু পর্যন্ত আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। পুলিশ কনস্টেবল যখন এই তোমাদের ভাইভা হয়ে যাবে, ভাইভা হয়ে যাওয়ার পর তাদের যখন মেরিট লিস্ট প্রকাশ হবে, এর সাথে সাথে স্পেশালিস্টদের মেরিট লিস্ট প্রকাশ করার চিন্তা ভাবনাটা গভর্নমেন্ট চলছে। কারণ দুইটা একই দপ্তরে, দুইটা একইভাবে জয়েনিং দেওয়ার চিন্তা ভাবনা চলছে সরকারের। কারণ পুলিশ কনস্টেবল চাকরি যেটা হবে সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা গভর্নমেন্টের উপরে বা সরকারের উপরে ক্ষুব্ধ থাকবে। কারণ এখানে তো 1,000 পোস্ট আছে, 5,000 কাছাকাছি উত্তীর্ণ হয়েছে, সবাই তো চাকরি পাবে না। তারপর একটা ক্ষুব্ধ বা একটা আঘাত গভর্নমেন্টের উপরে আসবে। সে আঘাতটা সামাল দেওয়ার জন্য থাকবে, স্টকে থাকবে স্পেশালিস্টদের চাকরি। সেখানে সেই যে বিদ্রোহটা, বেকার বিদ্রোহ বা বেকারদের মাঝে যে সেই অসন্তোষটা, সেটা ঠান্ডা বা সেটাকে একটু মানে স্মিত করার জন্য, একটু স্লো করার জন্য তখন স্পেশালিস্টদের চাকরিটি দেওয়ার চিন্তা ভাবনা গভর্নমেন্টের চলছে। অর্থাৎ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লগে স্পেশালিস্টদের চাকরিটি আড়াআড়ি সম্পর্ক। তোমরা মিলিয়ে নিতে পারো, তোমরা মিলিয়ে নিতে পারো আড়াআড়ি সম্পর্ক। আর আমি যদি বলি ডিসেম্বরে দিয়ে দেবে, কোনোভাবেই সম্ভব না। আমি বললেও ডিসেম্বরে দিয়ে দেবে না। মাননীয় মন্ত্রী বলেছে ডিসেম্বরিতে দিতে, দিইনি। মাননীয় মন্ত্রী বলেছে 2 মাসের ভিতরে দিয়ে দিতে, দেয়নি। তাহলে আমি কে, আপনি কে, অন্যান্য চ্যানেল কে, আমরা কোথায় আছি? আমরা কীভাবে তোমাদের সে আপডেটটা দেবো? মাননীয় মন্ত্রীর আপডেটই ঠিকঠাক থাকে না, সময় ঠিকঠাক থাকে না। সমস্ত বেকার একটা আশা নিয়ে বসেছিল, মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই বলেছে 2 মাসের ভিতরে দিয়ে দেবে। সেই আশা প্রতিফলিত হয়নি, সে আশা বাস্তবায়ন হয়নি। আমরা একটাই করতে পারো, তোমাদের দাবিটা সঠিক জায়গায় সঠিক সময়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন তথ্য সহকারে আমাদের এই প্ল্যাটফর্মে তুলে ধরা, যাতে এই জিনিসগুলো গভর্নমেন্টের নজরে যায়। গভর্নমেন্ট যাতে বুঝতে পারে যে বেকার সংখ্যক ভাই বোনরা চাপে আছে, তারা টেনশনে আছে, তারা ডিপ্রেশনে আছে, তারা একটু কষ্টে আছে। বর্তমান সময়ে তারা যে ওয়েট বা অপেক্ষা সেটা আর করা সম্ভব হচ্ছে না। কারণ সবারই বয়স হচ্ছে, সবারই একটা লিমিট আছে ওয়েট করার, সবাই একটা ধৈর্যের লিমিট আছে। আস্তে আস্তে সমস্ত বেকার ভাই বোনদের ধৈর্যের লিমিটটা পার হয়ে যাচ্ছে। এখন অ্যাটলিস্ট কিছু কোক বা না হোক স্পেশালিটিতে চাকরিটা দিয়ে দেওয়া হোক। কারণ এটা বর্তমানে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ওল্ড যে প্রসেসগুলোর মধ্যে, চাকরির প্রসেসগুলোর মধ্যে একটি। এই চাকরির প্রসেসটা খুব শীঘ্র কমপ্লিট না হলে গভর্নমেন্ট বিপদে পড়তে পারে, চাপে পড়তে পারে, বেকার বিদ্রোহ হতে পারে। এই যে মেসেজটা, এই মেসেজটা আমরা গভর্নমেন্টের কাছে নিয়ে যেতে পারি, তখন হয়তো গভর্নমেন্ট কিছু একটা পজিটিভ চিন্তা ভাবনা করবে। যখন জিনিসগুলা হাইলাইট বেশি হবে তখন গভর্নমেন্টের নজরে বেশি আসে। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির চাকরি কিন্তু এইভাবেই কিন্তু গভর্নমেন্ট মেরিট লিস্টটা কিন্তু প্রকাশ করেনি। জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটটা কতবার অফিসের সামনে গিয়ে ধর্ণা করেছে, জিআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটটা কতবার অফিসের সামনে গিয়ে ধর্ণা করেছে। বিভিন্ন মন্ত্রী মিনিস্টার যখন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে, সাথে সাথে তারা কমেন্ট করছে, তাদের রিকোয়েস্ট করছে। এরপর সেই জিনিসটা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী অ্যাকসেপ্ট করেছে। উনি সাংবাদিক সংকটে অ্যাকসেপ্ট করেছে যে জিআরবিটি গ্রুপ ডি প্রার্থীরা যে বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্ট করছে, সেগুলো তাদের নজরে আসছে। পত্রপত্রিকা যেটা উঠছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা প্রচার হচ্ছে, যেটা বেশি আলোচিত হচ্ছে, সেটা তারা নজরে আসছে এবং সেই বিষয়ে তারাও চিন্তিত। তাই তারা তৎক্ষণাৎ কিন্তু এই জিআরবিটি গ্রুপ ডি রেজাল্টটা দিতে বাধ্য হয় বা এটার প্রসেসটা অনেকটা কাছে আনতে বাধ্য হয়। তাহলে বর্তমান সময়ে স্পেশালিস্টের চাকরিটা কি এত হাইলাইটে আছে? বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে অন্যান্য চাকরির মতো এত হাইলাইটে তো নেই। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের চাকরিগুলোর মধ্যে সবচেয়ে হাইলাইটে আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরিটা আর টেট নিয়োগটা। এই দুইটা চাকরি বর্তমানে সবচেয়ে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে হাইলাইটে আছে এবং এই দুইটা চাকরি সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি। স্পেশালিস্টের চাকরিটা কিন্তু এত হাইলাইটে নেই। অর্থাৎ এই চাকরিটা নিয়ে গভর্নমেন্টের তো মাথা ব্যথা নেই, গভর্নমেন্টের তো টেনশন নেই, গভর্নমেন্টের তো বেশি একটা চিন্তা করছে না। বর্তমান সময় দিতেই হবে এমন কোনো পরিকল্পনা নেই, কিন্তু দেবে। গভর্নমেন্ট যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে 6,000+ চাকরি দেওয়ার, সেই 6,000+ চাকরি বেকারদের হাতে পৌঁছে দেবে। একটু সময় দিতে হবে। এই ফিনান্সিয়াল ইয়ারে এটা বাস্তবে মানে হওয়া খুবই অসম্ভব। তবে বাজেট অধিবেশন যেটা ফেব্রুয়ারি মার্চের দিকে যেটা বাজেট অধিবেশন বসবে, সেই বাজেট অধিবেশনের আগে বা বাজেট অধিবেশনের আগে কোনো সাংবাদিক সম্মেলন করে সেটা ঘোষণা হতে পারে যে স্পেশালিস্ট চাকরিটা ইতিমধ্যেই দেওয়া হবে। তবে পুলিশ কনস্টেবলের সাথে সেই স্পেশালিস্টের চাকরিটা আড়াআড়ি জড়িত, দুইটা চাকরি হলে একসাথেই হবে, সম্ভাবনাময় কিন্তু সেটাই চলছে। এবং স্পেশালিস্টদের যখন অফার দেওয়া হবে, গভর্নমেন্টের চিন্তাভাবনা চলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা চলছে যে 6,000+ ক্যান্ডিডেটকে যাতে চাকরিটা দেওয়া হয়। কারণ হিউজ সংখ্যক বেকার বর্তমান ত্রিপুরা যে বেড়ে গেছে, তাই 6,000 চাকরি দিলেও বেকারত্ব তো শেষ হবে না, কিন্তু 6,000টা ফ্যামিলি অ্যাটলিস্ট
আশীর্বাদ তো পাওয়া যাবে। তাই 6,000 প্লাস চাকরি একসাথে দেওয়ার পরিকল্পনা চলছে, মেরিট লিস্ট প্রিপেয়ার হওয়ার পরিকল্পনা চলছে। তোমরা যদি বলো স্বচ্ছতা, আমি বলবো স্বচ্ছতা 100% না হলেও স্বচ্ছতা তো কিছু একটা হবে, কারণ সব কিছুই স্বচ্ছতা মেনটেন করছে ত্রিপুরা রাজ্য সরকার। জিআইবিটি ক্ষেত্রে দেখেছি, টিপিএসসি ক্ষেত্রে দেখেছি, এবং স্পেশালিস্টের ক্ষেত্রেও কিছুটা হলেও সত্যতা মেনটেন করবে। তবে সম্ভাবনা 50-50% হওয়ার, কিছু সত্যতা মেনটেন হবে, কিছু নিজেদের মানে দল বা পরিচালনা করার জন্য কিছু তো জব অন্যদিকে যাবে। কারণ ভাইভা হয়েছে, ভাইবার তুমি কত পেয়েছো, 100তে এক্সাম দিয়েছো, বা তুমি 100তে কত পেয়েছো, 100তে হয়তো 6টা প্রশ্ন উত্তর করেছো, 6টাই তুমি ঠিকঠাক উত্তর দিয়েছো, তুমি চাকরিটা নাও পেতে পারো, এরকম হতেই পারে, সম্ভাবনা এরকমই। কোনো তুমি প্রমাণ করার কোনো রাস্তা নাই যে তুমি অ্যাকচুয়ালি 6টা থেকে 6টে উত্তর দিয়েছো, এটা কোনো প্রমাণ করার কোনো রাস্তা নেই। বিগত সরকার যখন ছিল, গত 25 বছরে গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর চাকরি দিয়েছে, এমনকি মাস্টারের চাকরি পর্যন্ত দিয়েছে, 10,323 সর্বশিক্ষার মতো মাস্টারের চাকরি মতো দিয়েছে, শুধুমাত্র ভাইবার মাধ্যমে। তাহলে বুঝতে পারছো বিগত সরকারের আমলে যতগুলো চাকরি হয়েছে সবগুলো চাকরিতে কি স্বজন পোষণ তো হয়েছিল, 100% স্বজন পোষণ তৎকালীন সময় হয়েছিল, এবং মুখ চিনে চাকরি দেওয়া হয়েছিল, পার্টিগত দিক থেকে বিচার করে চাকরি দেওয়া হয়েছিল। অনেকগুলা তখন ক্লেম বা অনেকগুলা তখন অবজেকশন এসেছিল, অনেকগুলো আন্দোলন হয়েছিল, বিশেষ করে যখন প্রাইমারি টিচারে চাকরি দেওয়া হয়েছিল, কারণ স্বচ্ছতা মেনটেন হয়নি, স্বচ্ছতা মেনটেন করা সম্ভব হয়নি। তারপরেও বর্তমান সরকার এসে যতটুকু চাকরি দিচ্ছে, চাকরির পরিমাণটা কম, সংখ্যাটা কম, কিন্তু স্বচ্ছতা কিন্তু মেনটেন করছে। জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর সংখ্যক কেন্দ্রে তোমরা খোঁজখবর নিয়ে দিতে পারো চাকরি পেয়েছে, তারা এই পার্টিই করেনি, তারা কোনো পার্টিই করেনি, বাড়িতে বসে সুন্দর করে পড়াশোনা করে চাকরিটা হাতিয়ে নিয়েছে। যদি বিগত সরকার থাকতো এইভাবে কিন্তু চাকরিটা হতো না, মৌখিকভাবে চাকরি হতো। এবং এখন বর্তমান সময় যেসব ক্যান্ডিডেটরা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করছে বা চাকরি গ্রুপ ডি অফার পাবে, তারা কিন্তু এই চাকরিটা এন থেকে 90% ক্যান্ডিডেটও কিন্তু চাকরিটা পেত না, কারণ মৌখিকভাবে ইন্টারভিউ হয়েছে। কীভাবে তারা চাকরিটা পাবে? মৌখিকভাবে ইন্টারভিউ হলে কি চাকরির বৈধতা থাকে? তো অবশ্যই তখন স্বজন পোষণ, টাকা, অর্থের বিনিময়ে চাকরি, সেটা তখন চলবে, যেটা বিগত সরকারের আমলে চলছিল। বর্তমান সময়ে কিন্তু এটা নেই। তাই স্পেশালিস্টদের চাকরিও যদি ভাইবার মাধ্যমে হয়েছে ঠিক আছে, কিন্তু স্বচ্ছতা মেনটেন হবে না, সেটা আমরা যদি বলি সেটা ভুল হবে। কিছু হলেও সত্যতা মেনটেন হবে। কিছু সংখ্যক চাকরিও আমাদের বেকার ভাই বোনরা, সবাই তো বেকার ভাই বোন, 6,000 কেন্দ্রে চাকরি পাবে, সবাই তো বেকার ভাই বোনরাই চাকরি পাবে। এর মধ্যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে এবং দলবদ্ধভাবেও চাকরি হবে, কিন্তু নিজের যে চাহিদা বা নিজের যে যোগানটা, সেটা গভর্নমেন্টের নজরে যাচ্ছে না। স্পেশালিস্টের চাকরিটা বর্তমানে ঠান্ডা বা হিমঘরে আছে, এই বিষয়ে কারোরই বর্তমানে বেশি একটা আলোচিত টপিক নয়। যেটা বেশি আলোচিত টপিক, যার জন্য গভর্নমেন্ট বেশি চাপে আছে, সেই চাকরিটা কিন্তু সবাই আগে হবে। তোমরা বারবার কমেন্ট করছো বলে আজকে আমরা এই আপডেটটা নিয়ে এসেছি। তোমরা প্রতিদিনই প্রত্যেক সময় চিন্তিত আছো, টেনশনে আছো, আমাদেরও খারাপ লাগে তোমাদের টেনশনটা দেখে, তোমরা চিন্তাটা দেখে। কারণ আমাদের এই চ্যানেল বা আমাদের এই চ্যানেলের মেইন মোটিভ হলো জবের উপর এই আমাদের চ্যানেলটা পুরো টিকে আছে। যদি বেকার চাকরি প্রত্যাশীর জন্য নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, সেটা আমাদের জন্য, তোমাদের জন্য একটা গড গিফট। যদি তোমাদের চাকরিটা হয়, তাহলে যে আমাদের এত মাসের জার্নি, 2022 থেকে স্পেশালিস্ট নিয়ে আমাদের জার্নি শুরু হয়েছে, প্রথম দিন থেকেই তোমাদের পাশে ছিলাম। ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হয়েছিল সেই তথ্য নেওয়ার সকালেও তোমাদের কাছে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন আপডেটও নিয়ে এসেছি। তাই তোমাদের এই চাকরির প্রসেসটা যদি কমপ্লিট হয়, তোমরা যেমনি খুশি হবে, সবচেয়ে বেশি আমরাও কিন্তু খুশি হব। কারণ স্পেশালিস্টদের চাকরিটা একটা বিরাট বড় লম্বা প্রসেস, অনেকটা বড় টপিক, হিউজ নাম্বার ক্যান্ডিডেট এই দপ্তরে চাকরি পাবে। তাই এই চাকরিটা একটু আমাদের ইমোশনালি অনেকটা অ্যাটাচমেন্ট আছে স্পেশালিস্টদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের সাথে, তাদের দুঃখ কষ্টটার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। খুবই খারাপ লাগছে বর্তমান ত্রিপুরা যে সমস্ত চাকরির প্রসেসগুলি ধীরগতিতে চলছে, এবং কিছু কিছু রিক্রুটমেন্ট তো একদম বসে রয়েছে। জেল পুলিশ তো কোনো কথাই হচ্ছে না, ফায়ার সার্ভিস কোনো কথাই হচ্ছে না। 2023-এর নির্বাচনের পরে জেল পুলিশ, ফায়ার সার্ভিসে নিয়ে একটা কর্ণপাত, একটা কথা হচ্ছে না। তারপরে স্পেশালিস্টদের চাকরিটা অ্যাটলিস্ট 2023-এর নির্বাচনের পরে কিছু একটা লাড়াচাড়া দিয়েছে। তোমরা জেল পুলিশ, ফায়ার সার্ভিস চাকরি করতে সে ভাই বোনের কথা চিন্তা করো, 2023-এর পর তাদের বিষয়ে কোনো আলোচনাই হয়নি। এই চাকরিগুলো আদৌ কবে কমপ্লিট হবে সেটাও বুঝতে পারছেন। জেল পুলিশ তো কোনো ইনফরমেশনই নেই, ফায়ার সার্ভিস তবু আমরা আইডিয়া করতে পারছি এই ফিনান্সিয়াল ইয়ারে এই এক্সামের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি। এই ফিনান্সিয়াল ইয়ারে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসে এক্সামের রেজাল্টটা দিতেই পারে ফায়ার সার্ভিস, এতটুকু আমরা আশা করছি। কিন্তু জেল পুলিশ আদৌ দেবে কিনা সে বিষয়ে কোনো আশা নেই, কারণ 2023-এর পর মিনিস্ট্রি, জেল দপ্তর যেটা মিনিস্ট্রি চেঞ্জ হয়েছে, মিনিস্ট্রিতে চেঞ্জ হওয়াতে কিন্তু সমস্ত চাকরি প্রসেসগুলো যে জেল পুলিশ দপ্তরে আছে সেগুলি কিন্তু আটকে আছে। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে আমাদের কি করা আছে। আমাদের চ্যানেল তরফে এতটুকুই করা আছে, তোমাদের তথ্য সহকারে এই জিনিসগুলো তুলে ধরার,
যাতে ভিডিওটা ম্যাক্সিমাম সংখ্যক জায়গায় পৌঁছে এবং সবাই যাতে শেয়ার করে, সব মিনিস্ট্রি বা সবার কাছে যাতে ভিডিওটা যায়, সবাই যাতে দেখতে পারে যে পেশালজি চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে দুঃখটা, এটা যাতে সবাই উপলব্ধি করতে পারে। এই জিনিসটা যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি কি বেশি আপলোড হয়, তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি কি বেশি আপডেট যদি রাখো, বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো যদি পেশালজি যদি বেশি বিষয়ে বেশি আলোচনা করে এই তথ্যটা বিষয়ে, যে পেশালজি চাকরি অ্যাটলিস্ট ত্রিপুরা যতগুলো মেইন ম্যাক্সিমাম চ্যানেলগুলো আছে সবাই যদি পেশালজি চাকরি বিষয়ে কোনো না কোনোভাবে আলোচনা করে, কোনো না কোনোভাবে ভিডিও বা কমেন্টের মাধ্যমে জিনিসটা আলোচিত করে বা আপডেট দেয়, তাহলে জিনিসটা নজরে আসবে। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাওয়ারটা অনেকটাই বেশি, তখন সেটা মন্ত্রীর মিনিস্টার নজরে আসবে, তখন এটা পত্রপত্রিকায়ও এটা হাইলাইট হয়ে উঠবে, যে পেশালজি চাকরি করতে সে ভাই বোনের দুঃখটা তখন হাইলাইট হয়ে উঠবে। তখন অবশ্যই মিনিস্ট্রি বা মন্ত্রীদের কাছে জিনিসটা নজরে যাবে, এবং তখন সেই বিষয়ে তারা চিন্তা করতে বাধ্য হবে। এবং তোমাদেরও সে প্রটেস্টটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রটেস্টটা বলো, ফিজিক্যালি মিট আপ প্রটেস্টটা বলো, সেটা কিন্তু জারি রাখতে হবে। তবে একটা কোশ্চেন বা একটা কনফিউশন যেটা জারি করছে, জিআরবিটি গ্রুপ ডি চাকরিদের মধ্যে যে একতাটা ছিল, বা গ্রুপ সি চাকরির মধ্যে যে একতাটা ছিল, টেট চাকরি প্রার্থীদের মধ্যে যে একতাটা, সেই পেশালজি চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু সেই একতাটা এতটা নেই। কারণ সবাই টেনশন আছে একটাই, টেনশনটার জন্য ও ঠিক আছে, টেনশনটাও সবার কাছে একদম বৈধ টেনশন। কারণ পেশালজির চাকরি তো আর রিটেনের মাধ্যমে হয়নি, হয়েছে বাইবার মাধ্যমে। বাইবার মাধ্যমে হয়েছে মানে কি, এখন আমি যদি আন্দোলনে যাই, আমি যদি সোশ্যাল মিডিয়ায় প্রটেস্ট করি, আমি হাইলাইট হয়ে যাব, আমার নিজস্ব এরিয়া হাইলাইট হয়ে যাবে, আমি কোন এরিয়া থেকে আছি ওই এরিয়ার বিভিন্ন মণ্ডল বা বিভিন্ন এরিয়াতে আমাকে হাইলাইট করে দেবে। তখন কি আমি চাকরিটা পাবো কি, সেই বিষয়ে গ্যারান্টি দিতে পারবে? তখন হয়তো মানে তুমি বেকার সেই মানে ক্ষুব্ধ নজরে পড়তে পারো, সবাই নজরে চলে আসতে পারো। তখন তো তুমি বলতেও পারবে না আমি ভালো ইন্টারভিউ দিয়েছি, তখন তোমার চাকরি নাও হতে পারে। জাস্ট এটা বলছি, ফ্যাক্ট, এরকম হতেই পারে। তোমরা না হওয়ার কিছু না, এরকম হতেই পারে। যদি এটা রিটেনের মাধ্যমে হতো, তুমি 100টা এক্সাম হয়েছে, তুমি 70 পেয়েছো বা 75 বা 60 পেয়েছো, তাহলে তোমার ভিতরে একটা জোশ থাকবো, একটা দাবি, মানে একটা আলাদা একটা উদ্দীপনা বা জোশ থাকতো যে আমি রিটেনে ভালো করেছি, আমি আন্দোলনে যাই করি, আমি সবাই হাইলাইটে চলে আসলো, কেউ কি আমার কিছু করতে পারবে না, কারণ আমি রিটেনে ভালো নম্বর পেয়েছি, আমার চাকরিটা আমি পাবোই, এর পিছনে কোনো নিশ্চয়তা থাকতো। কিন্তু যেহেতু এটা রিটেনে হয়নি, বাইবার মাধ্যমে হয়েছে, তাই সবাই একটু টেনশনে আছে যে সবাই যদি এইভাবে যদি সামনের সাইতে যদি চলে আসে, 6,000 প্লাস ক্যান্ডিডেট চাকরি পাবে, অ্যাপ্লাই তো করেছে না হলো 30-40 হাজার, তাহলে 6,000 প্লাস ক্যান্ডিডেট যারা চাকরি পাবে, এখান থেকে মনে হয় 500 ক্যান্ডিডেট যদি একসাথে হয়ে আন্দোলনে যায়, এই 500 ক্যান্ডিডেট সবাই নজরে চলে আসবে না তো? সবাই তাকে গভর্নমেন্ট বিরোধী উল্লেখ করবে না তো, যে তারা সরকার বিরোধী, সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে? সবাই হাইলাইট হয়ে যাবে না তো? এখন বলো, তুমি যদি গভর্নমেন্ট বিরোধী বা সবাই নজরে হাইলাইট হয়ে যাও, তুমি চাকরিটা পাবে কিনা? তুমি বলবে হ্যাঁ পাবো, ইন্টারভিউ খুব ভালো করে দিয়েছি। এখন কোনো প্রমাণ আছে তোমার কাছে তুমি ইন্টারভিউ ভালো করে দিয়েছো, ভালো মার্কস পেয়েছো? এইটাই আবেদন নিবেদন করা যেতে পারে, একসাথে হয়ে একটা মানে স্মারকলিপি তথ্য বা তুলে ধরা যেতে পারে মিনিস্ট্রি বা বিভিন্ন বিধায়কের কাছে, যে আমাদের বিষয়ে চিন্তা করার জন্য লোকাল অথরিটির উপর আমরা কিছু প্রেশার ক্রিয়েট করতে পারি পেশালজি চাকরি এটা নিয়ে আপডেট বা এটা নিয়ে তাড়াতাড়ি করার জন্য, যাতে একটু গভর্নমেন্ট চাপে পড়ে। চাপে না পড়লে, গভর্নমেন্ট যদি একটু প্রেশারে না পড়ে, সেই বিষয়ে কিছুই হচ্ছে না। আর 2024 তো চলে যাচ্ছে, তোমরা আর বেশি বেশি আশা করবে না। আশা করলে কিন্তু তোমরা আহত হবে, খুব কষ্ট পাবে। কারণ 2022-এও আশা করেছিলে, 2023-এও আশা করেছো, 2024-এও তোমরা অনেক অনেক আশা করেছো। কারণ মাননীয় মন্ত্রী তোমাদের বলেছে বিধানসভায় বসে 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তোমাদের। আগস্ট মাসের দিকে সম্ভবত এই তোমাদের বাজেট অধিবেশন, বাজেট না বিধানসভা অধিবেশনটা বসে, তারপর 2 মাস বলতে সেপ্টেম্বর অক্টোবরতে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেই আশাও তোমরা বসেছিলে। 22 নম্বর কমপ্লিট হয়ে যাবে সেই আশাও বসেছিলে। এখন তোমরা বসে আছো ডিসেম্বরে কমপ্লিট হবে। আমরা বলবো কোনোভাবেই সম্ভব নয়। অ্যাটলিস্ট এডিসি নির্বাচনে আগে পেশালজিদের চাকরি হচ্ছে না। আর যদি পুলিশ কনস্টেবল ইন্টারভিউটা ডিসেম্বরের শেষ দিকে শেষ হয়ে যাচ্ছে, পুলিশ কনস্টেবল ইন্টারভিউ ফাইনাল মেরিট লিস্টের সাথে পেশালজিদের চাকরি ফাইনাল মেরিট লিস্ট সম্ভাবনার মানে সম্ভাবনাটা খুবই প্রবল। তখন হয়তো 2টা চাকরি একসাথে হতে পারে, আমরা যতটুক বুঝতে পারছি, জানতে পারছি। তবে পেশালজির চাকরি নিয়ে কোনো আপডেটই যে সত্যি হবে সেই বিষয়েও তোমরা অন্ধবিশ্বাস করতে পারো না। কারণ পেশালজির চাকরি নিয়ে কেউই মুখ খুলতে রাজি নয়, কোনো খান্তি মুখ খুলতে না। আমরা যতখানি কম্পেয়ার করার চেষ্টা করেছে বা যতখানি কমিউনিকেট করার চেষ্টা করেছি, পেশালজির চাকরি নিয়ে কেউ কথা বলতে রাজি নয়। জেআইবিটি নিয়ে কথা বলবে, টিপিসি নিয়ে কথা বলবে, ফায়ার সার্ভিস নিয়ে কথা বলবে, জেল পুলিশ নিয়ে কথা বলবে, কিন্তু পেশালজির চাকরি নিয়ে কেউ কথা বলতে রাজি নয়। কারণ এই বিষয়ে কারোর কোনো কাছে কোনো ইনফরমেশনই গভর্নমেন্ট শেয়ার করছে না। আর তোমরা যদি বলো ফাইনাল মেরিট লিস্ট রেডি হতে দেরি হচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট কি সব কিছু রেডি। কারণ
স্পেশালি যে চাকরিটা ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ডিস্ট্রিক্ট যে এসপি আছে উনি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করবে। তোমার কিন্তু সেন্ট্রাল লেভেলে কিন্তু বা তোমার কিন্তু আগরতলা হেড অফিস লেভেলে কিন্তু তোমার চাকরি মেরিট লিস্ট বেরোবে না। ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া আছে, ওই ডিস্ট্রিক্টে এতজন, ওই ডিস্ট্রিক্টে এতজনকে চাকরি দেওয়া হবে। তো ডিস্ট্রিক্ট লেভেলে তোমরা ইন্টারভিউ দেওয়া হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে ইন্টারভিউতে তোমাদের মার্কস ডিসাইড করা হয়েছে ওই ডিস্ট্রিক্ট লেভেলে মার্কস তরফে তোমাকে চাকরি দিতে পারে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কেউ 160 পেয়েও চাকরি পেতে পারে, নর্থ ত্রিপুরাতে কেউ 165 পেয়েও কিন্তু চাকরি পাবে না, কারণ নর্থ ত্রিপুরাতে কম্পিটিশন এটা হিউজ ছিল। তাই ডিস্ট্রিক্ট লেভেলে চাকরি অফারটা বিলি হবে, যেরকম এসপিওর ক্ষেত্রে হয়েছিল। এসপিওর ক্ষেত্রে তোমরা জানো পুলিশ স্টেশনের বাইরে চার টাঙিয়ে দেওয়া হয়েছিল, ডিস্ট্রিক্ট লেভেলে চার টাঙিয়ে দেওয়া হয়েছিল। চাকরি কিন্তু এরকম হবে, তোমার বাড়ি থেকে হলুদ খাম বসবে বা একটা বড় একটা কি করবে মিনিস্টার এসে বড় একটা স্টেজ বানানো হবে, সবাই তো অফার তুলে দেয়, এরকম নয়। ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রাম হবে, ডিস্ট্রিক্ট লেভেলে তোমাদের হাতে অফার তুলে দেওয়া হবে। পুরো মানে রাজ্য লেভেলে, স্টেট লেভেলে কিন্তু কোনো প্রোগ্রাম হচ্ছে না, সেভাবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর প্রাথমিক অবস্থায় তোমরা 11,000 টাকা বেতন হলো, এই বেতনটা বৃদ্ধি পাবে প্রতি বছর, কিছু পার্সেন্টেজ বেতনটা বৃদ্ধি পাবে। আর 3 বছর পর চাকরিটা যে ভ্যালিডিটি নেই সেটা যদি তোমরা মেনে নাও, ধরে নাও 3 বছর, অনেকের কনফিউশন বা ডাউট থাকে চাকরিটা পাবো 3 বছর পর চাকরিটা তো থাকবে না, এরকম কোনো চিন্তা ভাবনা কোনোদিন আসবে না। স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু নিয়োগ হয়েছে 6,000, স্পেশাল এক্সিকিউটিভ তো দরকার আছে, 6,000 লোকটা তো একসাথে ছাঁটাই করবে না। কি হতে পারে ম্যাক্সিমাম, যে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিলে 3 বছর পর আবার স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করবে। তাহলে তোমরা জানো রেগার মাস্টার বা কর্মচারী এটাও একটা কন্ট্রাকচুয়াল জব। 2019 সালে গভর্নমেন্ট চিন্তা করেছিল 1962 জন রেগার মাস্টারের চাকরি থেকে মানে তাদের ভ্যালিডিটি শেষ, তাদের বসে যাবে, নতুন করে 1962 জন অ্যাডভার্টাইজমেন্ট দেবে, চাকরি দেবে। পরীক্ষা নিয়েছিল, চাকরি দিতে পেরেছে, জিআরএস দিতে পারেনি। তো কারণ কেন, এই পোস্টে যদি নতুন কোনো রিক্রুটমেন্ট শুরু হয়, নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে, তাহলে পুরানদের ছাঁটাই করা যাবে না। হাইকোর্ট তখনই বলে দিয়েছে যেহেতু তুমি এই ক্যাটাগরিতেই লুক নিচ্ছ, তাহলে আগের জনকে ছাঁটাই করে দেখছো না, আগের জনরা তো ভালোভাবে ডিউটি করছে, তাই নতুন করে অ্যাডভার্টাইজমেন্টের সংখ্যা বৃদ্ধি করতে পারে কিংবা পুরো স্পেশালিস্ট চাকরিটা অ্যাবলিশ করতে পারে, কিন্তু যারা আছে তাদের চাকরি থেকে ছাঁটাই করে নতুনভাবে রিক্রুটমেন্ট কিন্তু করতে পারে। সেই বিষয়ে টেনশন নেবে না, আর চাকরিটা হয়ে যাবে, বেশি দিন সময় নেই। একটু টেনশন ফ্রি থাকো, একটু ধৈর্য ধরো, আর নিজের যে ক্ষমতাটা আছে, নিজের যে বক্তব্যটা আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে কিছুজন একত্রিত হয়ে তোমরা একটা দরখাস্ত বা একটা চিঠি, একটা লেটার, একটা রেকমেন্ডেশন তোমরা মিনিস্ট্রির কাছে তুলে দিতে পারো, বিভিন্ন পত্রপত্রিকার সাথে কথা বলে তোমাদের বক্তব্যটা তুলে দিতে পারো, আমাদের সামনে নিজের বক্তব্যটা তুলে দিতে পারো। আমরা যতটুকু করার এতটুকু করবো, তবে তোমাদের মিথ্যা আশ্বাস দেবো না এই বছর আর স্পেশালিস্ট চাকরি হচ্ছে না। এই ফিনান্সিয়াল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুবই কম। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।